বাংলাদেশের জুয়া, বিয়ে এবং ড্রাগে বিদেশি সংযোগ। এবং এটা আজকে নতুন না। যেমন আগে আমরা দেখেছি বাংলাদেশের ড্রাগ বলতে ছিল শুধু কি কিছুটা আফিম আর গাঁজা, যা গাঁজা আমাদের দেশে উৎপাদন হয়, যথেষ্ট উৎপাদন হয়, যতই সেখানে বিরোধ থাকুক। আরেক ছিল আপনার বাংলা মদ, যেগুলো আমরা সুইপার কলোনিতে দেখতাম। অবশ্য মদকে ড্রাগের মধ্যে আমি ফেলছি না, বা ড্রাগের মধ্যে পড়ে নাই। আপনার গাঁজা দেখবেন, চরস পাওয়া যেত কিছু, আর ফেনসিডিল পাওয়া যেত। এর বাইরে ড্রাগ আর খুব একটা তেমন কিছু ছিল না, যেগুলো ছিল বিচ্ছিন্ন এবং সংখ্যায় খুবই কম। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমরা দেখেছি যে অলিতে গলিতে আমরা ফেনসিডিল দেখলাম। কোন ফেনসিডিল? যে ফেনসিডিল ভারতে ওষুধ হিসেবে কাজ করে, সেই ফেনসিডিল বাংলাদেশে ড্রাগ হিসেবে কাজ শুরু করে দিল। আপনার একই সাথে মোটামুটি ড্রাগের ব্যবসা শুরু করে দিল মানুষজন, বাংলাদেশের মানুষ। নিঃসন্দেহে সেটা ছিল ভারত কেন্দ্রিক। এমনকি বলা হয় যে ভারত সীমান্তে শুধুমাত্র বাংলাদেশেই ফেনসিডিল বিক্রির জন্য কারখানা স্থাপন করা হয়েছিল। এই ব্যাপারেও আমরা আলোচনা শুনেছি। খায় কে? বাংলাদেশের মুসলমানেরা। এমনকি অনেকেই মারা গেছে ফেনসিডিল খেতে খেতে, নাকি কিডনি নষ্ট হয়েছে অনেকে, আমরা শুনেছি এরকম। সে প্রসঙ্গ তাহলে কি থাকলো? ফেনসিডিলে আর কাজ হলো না, পুরো বাংলাদেশ ছেয়ে গেল ফেনসিডিলের। আমরা দেখেছি প্রকাশ্য প্রত্যেকের এলাকায়, শুধু আমার এলাকায় না, আপনারা যে যে এলাকায় বাংলাদেশের 64 জেলার 560টা বা 600 উপজেলায় যেখানেই থাকেন না কেন, আপনারা দেখেছেন আপনার উপজেলায় বা আপনার এলাকায় বা আপনার বাজারে বা আপনার আশেপাশে কারা ফেনসিডিল বেচে আমরা সকলের নাম জানতাম এবং তাদের চিনতাম। কারা খাইতো তা কম জানতাম, কিন্তু কারা বিক্রি করতো সবাই জানতাম। কিন্তু শুধু পুলিশ জানতো না আর বিজেপি জানতো না। যাই হোক, সেটা অন্য বিষয়। মাঝে মাঝে সাংবাদিকেরাও জানতো না, আর যারা জানতো তারা প্রকাশ করতো। কেউ টাকা না দেওয়ার কারণে প্রকাশ করতো, কেউ টাকা কম বেশি করলে প্রকাশ করতো। যাক, সেটা অন্য প্রসঙ্গ। সেটা একটা বিদেশি সংযোগ ছিল। যেমন আমেরিকাতে মেক্সিকো হয়ে ড্রাগ ঢুকে বাংলাদেশে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল রয়েছে, সেটা হলো চুয়াডাঙ্গা কেন্দ্রিক। সেটা ছিল ইন্টারন্যাশনাল মার্কেট। আপনারা কি জানেন যে বাংলাদেশে যদি আপনি ড্রাগের ইতিহাস পড়েন, সেখানে দেখবেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্যান্য দেশে ড্রাগ চলে যেত। সেটা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে, এদের লেখা এবং এই দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। আজকে দেখেন আপনি বাংলাদেশে কি সেগুলো ইয়াবা। বাংলাদেশকে যখন আপনি গাঁজা দিয়ে ফেনসিডিল দিয়ে কাবু করা গেল না, তখন চলে আসলো ইয়াবা, এবং ইয়াবাতে সয়লাভ হয়ে গেল। ইয়াবা কোথা থেকে আসলো? বার্মা থেকে। মানে এত পরিমাণে আসলো যে সেটা সব সময় সকল রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকতো তাদের ছত্রছায়া আসে এবং ভবিষ্যতেও আসবে। যেমন এখন এই মুহূর্তে কি ফেনসিডিলের সিন্ডিকেট ভেঙে গেছে? যায়নি। ভারত বিরোধী কিন্তু এই সরকার। ইয়াবা তো আসছেই। এক সময় আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে ইয়াবা সয়লাভ হয়ে গেল পুরো বাংলাদেশ। প্রত্যেক বাজারে, বড় বড় বাজারে ইয়াবা পাওয়া যায়। এখন এই সরকার আসার পরে, ইউনূস সরকার আসার পরে, মুসলেকা সরকার আসার পরে তো বাজার না, গলি গলি মে মিলতে হ্যায়। এমন কোনো গলি নাই বাংলাদেশের যেখানে আপনি ইয়াবা পাবেন না। এটা আমাকে যারা ইয়াবা খায় তারা বলেছে। আপনারা ভালো করেই জানেন, আমার সাথে যারা ইয়াবা বিক্রি করে তাদের সাথেও কথা হয়, গাঁজা বিক্রি করে তাদের সাথেও কথা হয়, খরিদ্দারের সাথেও কথা হয়, পুলিশের সাথেও কথা হয়, বিজিবির সাথেও কথা হয়, মৌলবীর সাথেও কথা হয়, ড্রাগ ক্রেতা বিক্রেতার সাথে কথা হয়। যেমন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পেশার মানুষের সাথে আমার কথা, তেমনি এদের সাথেও কথা হয়। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে ড্রাগ এই মুহূর্তে শুধু আপনি একটা ফোন করবেন, সাংকেতিক ফোন। আপনাকে বলতে হবে না যে আপনি ইয়াবা পাঠান বা গাঁজা পাঠান বা ফেনসিডিল পাঠান, একটা সংকেত থাকে। ফোন করলে, যেমন মনে করেন আপনি বললেন কি খবর, একটা উপজেলায় বলতে হবে। আরেক জায়গায় ভাই আপনি কই আছেন? না খায় আছি। মানে এরকম বহুবিধ আপনি কোড নেম থাকবে প্রত্যেকের। একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি। এরকম আছে, এক এক এলাকায় এক এক শব্দে পরিচিত। বা অন্য কিছু বলবে, ভাই সিনেমা দেখতে যাবেন না, ভাই সিনেমাটা তো দেখালেন না, ভাই গানের বাজার কি, এগুলো হলো তাদের কোড। মানে এরকম আপনি বিচ্ছিন্নভাবে কথা শুনবেন। আবার এমন না যে একই শব্দ সারা বাংলাদেশে ব্যবহার করে, জাস্ট একটু বলার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। মানে আগে কয় রুগীর অবস্থা কি ব্যা, আমার জামালপুর একটা কথা আছে, বাইস্তা তোমার দাদার বলে অসুখ, তোমার
কি খবর, রোগীর খবর কি ভাই? কয় চাচা রোগীর অবস্থা আগে বাইরে যাইতো, এখন ঘরের মধ্যেই, রোগীর অবস্থা আরো খারাপ। মানে এই মুহূর্তে বাংলাদেশে ফেনসিডিল বলেন, ইয়াবা বলেন বা যে কোনো ড্রাগ বলেন, শুধু ফোন করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কল্পনা করা যায় মসজিদের ইমামেরাও বিক্রি করে, খায়। ধ্বংস হয়ে পুরো সমাজটাই, আমাদের রাষ্ট্রটাই ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। একদিকে এখানে রয়েছে দার্শনিক দৈন্যতা, চিন্তার দৈন্যতা, সততা তো নাই, তার উপরে রয়েছে একদিকে দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, মৌলবাদ। একই সাথে বাংলাদেশে যে হারে মৌলবাদ ছড়িয়ে গেছে তার চেয়ে বেশি ছড়িয়ে গেছে ড্রাগ। কোন অংশে কিন্তু কম ক্ষতি করতেছে না এটা। পাশাপাশি গোদের উপরে বিষ পড়া হলো জুয়া, ইন্টারনেট জুয়া। আপনারা জানেন যে ক্রিকেটের ভারতকে সারাদিন গালি দিবে, কিন্তু আসর নামাজ পড়ে IPL এ বাজি ধরবে, বা জহর নামাজ পড়ে ধরবে, বা মাগরিবের নামাজ পড়বে, আবার ঈশা নামাজ পড়ে হিসাব করবে কে কয় টাকা পায়। এরকম আমি অন্তত 50 জনকে চিনি যারা ব্যবসা করে। কিন্তু আমি 1000 মাইল দূরে থেকে আমি জানি যে জামালপুরে কে কে ব্যবসা করে অনলাইনের জোয়ার। কিন্তু জামালপুরের পুলিশ, সরিষাবাড়ি পুলিশ, মেলান্দহের পুলিশ, ধনবাড়ির পুলিশ, টাঙ্গাইলের পুলিশ জানে না। আমি কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে জানি যে টাঙ্গাইলে কে ইয়াবা বেচে, কে ইয়াবা খায়। আমি কিন্তু হাজার মাইল দূর থেকে জানি মধুপুরে কারা ইয়াবা বেচে, কারা ইয়াবা খায়, কারা অনলাইনে জোয়াতে, কারা ডিলার, কারাই অনলাইনে জোয়া খেলে আমি সব জানি। টাঙ্গাইল, মধুপুর, জামালপুর, ধনবাড়ি, অজপাড়া গায়ে, এগুলো তো নাম বললাম, এটা মানুষজন চিনবে। মানে আপনি অলি গলিতে আপনি পাবেন। শিমলা বাজার বলেন, আমাদের যেমন শিমলা বাজার, রামনগর বাজারে কে কে জোয়া খেলে আমি জানি, কে কে ডিলার আমি জানি। শিমলা বাজার, রামনগর বাজার, ভাটারা বাজার, তারাকান্দি সব জানি, বা বাউসি। আপনি যে ফয়েজের মোড়ে কে জোয়ার বটে বা দিক পাইতে, কে জোয়া, কে ক্যাসিনো, কে অনলাইন জোয়া খেলতেছে সব আমি জানি। কিন্তু এই জামালপুর, টাঙ্গাইল, মধুপুর, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জের পুলিশেরা জানে না। তাহলে তো ভাই চাকরিটা আমার হওয়া দরকার। জামালপুরের SP জানে না, টাঙ্গাইলের SP জানে না, ময়মনসিংহের SP জানে না, আমি জানি। তাহলে তো এগুলোর প্রধান আমার বানানো উচিত। আসলে রাজনীতিকেরা এটা নিয়ন্ত্রণ করে, তার জন্য এটা আপনি কিছুই করতে পারবেন না। শুধু যদি পুলিশকে দোষ দেন তাহলে ভুল হবে। পুলিশ তো অবশ্যই দেয়, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক নেতারা দেয়। এই যে ড্রাগ, জুয়া, এগুলো পার্সেন্টেজ কারা পায়? আগে আওয়ামী লীগের লোকজন পেত, তারপরে আমার ভাবির পোলা NCP, BNP, এমনকি জামাত। আপনারা কি জানেন যে এই যে বদিকে যে গালি দিত, যে আওয়ামী লীগের MP বদিকে গালি দিত ড্রাগ ডিলার হিসেবে, তাই না? ইয়াবার রুট ছিল তার, সেই কক্সবাজার থেকে আসতো, উখিয়া থেকে আসতো, ইয়াবার সারা বাংলাদেশে ঢুকতো, ছড়িয়ে যেত বানের পানির মতো। এর জন্য দায়ী করা হতো বদিকে। কিন্তু আপনারা কি জানেন সেখানে আওয়ামী লীগ, BNP, জাতীয় পার্টি ইনক্লুডিং জামাত সবাই এই ব্যবসার সাথে জড়িত ছিল। আপনি বিশ্বাস না হয় ওই অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা। এটা এমন না যে এখন বলতেছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আমি লোকজনকে জিজ্ঞেস করতাম, তারা বলতো ভাই এগুলো তো সব ওইখানে সব দলে হয়ে জামাত, এমনকি জামাতের ব্যবসার সাথে জড়িত, মানে লাভ হয় ওইখানে। ওইখানকার অঞ্চলের যারা ভাত পেতো না, রিক্সা চালাইতো, তাদের দেখবেন 2 তলা বিল্ডিং হয়ে গেছে। কেন? এই ইয়াবা বিক্রি করে। আর বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের কি করে, যে বর্ডারে বাংলাদেশের এই মুহূর্তে বিজেপি এবং আমাদের ভাবির পোলারা পাহারা দিচ্ছে, তৌহিদি জনতা, বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতে থেকে ফিরে আসা গুলো। কিন্তু ইয়াবা পাহারাতে কিন্তু কেউ দেয় না, ফেনসিডিল পাহারা কেউ, ওগুলো আরো নিয়ে আসে। আমি কুমিল্লাতে দেখতাম, আখাউড়াতে দেখতাম, ব্রাহ্মণবাড়িতে দেখতাম ফেনসিডিলের বন্যা বয়ে যাইতো। আমি অবাক হয়ে যেতাম, বস্তায় বস্তায়, ট্রাকে ট্রাকে আসতো, সারা বাংলাদেশে ছড়িয়ে যেত, সব সীমান্তে। ইয়াবা, বললাম তো, ইয়াবা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই আপনি ইয়াবা পাবেন না। শুধু ফোন দিবেন যার যার এলাকায়। বিশ্বাস না হয় আপনি যে কোনো একটা ইয়াবা খোরকে ধরেন, ওকে জিজ্ঞেস করেন 5 মিনিট, আমি পারবো না। মানে আমরা যারা সাধারণ মানুষ, তাদের যদি 1 লক্ষ টাকা দেয়, কোথায় একটা ইয়াবা পাওয়া যায় 200 টাকা বা 400 টাকা দামের পিস, 2 নাম্বার যেটা আর কি, বা একটা ডুপ্লিকেট। আপনি কি জানেন যে বাংলাদেশে যে ফেনসিডিল, ডুপ্লিকেট ফেনসিল, এই ফেনসিলকে আবার ডুপ্লিকেট করে। এটার মধ্যে ভেজাল, বিষের মধ্যে যেমন ভেজাল, ধর্মেও ভেজাল, রাজনীতিতে ভেজাল, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, এই ড্রাগেও ভেজাল আছে। অরিজিনাল একটা ফেনসিডিল নাকি 1000-1200 টাকা দিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এরকম লোক বাংলাদেশে এই মুহূর্তে আছে। ইয়াবারও সেই কেস। এখন তো বাংলাদেশে ফ্যাক্টরি বানিয়ে বসেছে, আপনারা কি জানেন? আওয়ামী লীগের আমলে শুনতাম আমরা, আওয়ামী লীগের বড় বড় নেতারা ফেনসিডিলে কারখানা দিত, তাদের সন্তানেরা ধরা পড়তো, এটাও শুনেছি। আর এখন তো অলি গলি মে মিল জায়গা। আগে তো বলতো পেতেন হলো
উপজেলা লেভেলে, আগে পেতেন উপজেলা লেভেলে বা জেলা লেভেলে বা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে। এখন আপনি বাংলাদেশের এমন কোনো কলেজ নাই, আবারও বলতেছি, বাংলাদেশের, আমি আমার জামালপুর দিয়েই আর টাঙ্গাইল মধুপুর নিয়ে কথা বললাম, এইটা এদের এমন কোনো কলেজ নাই সেখানে আপনি ইয়াবা পাবেন না, কলেজ বই পাবেন না। আপনি আজকে বলেন আমাকে একটা বই দরকার, এই বইটা পেতে মিনিমাম আপনার 2 দিন লাগবে, আর কোনো বই তো আপনি পাবেনই না, টাকা দিলেও না। কিন্তু আপনি যদি বলেন আপনার ইয়াবা দরকার, যে কোনো বাংলাদেশের কলেজের, মানে আমি অন্য দোষ দিলে তো গেলে আমাদের টাঙ্গাইল জেলা আর আপনার জামালপুর জেলার কথা বললাম, ময়মনসিংহ নিলাম না, আবার রাগ করতে পারেন ময়মনসিংহের লোকজনের। যে কোনো কলেজে ফোন দিলে 2 মিনিটের মধ্যে আপনার কাছে ইয়াবা পৌঁছে যাবে। ভাবা যায় দেশটা কোন দিকে গিয়েছে। বই পাবেন না। যেমন আমি কয়েকটা বইয়ের কথা বলছি, বই কালেকশন করা যায় না। আর আমি যেখানে আছি সেখানে সব বই পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি, আমার পক্ষে কেনা সম্ভব না। আজকে 2টা বই নিতে চাইলাম, 2টা বই ইন্টারেস্টিং, যে সেটা যদি আমি ডাউনলোড মানে পিডিএফ কপি নেই, দাম কত জানেন? দেখেন আজকে খুব মানে 3টা বই আমার খুব দরকার। একটা হলো প্রিন্স অফ ইয়ান, আর হচ্ছে টাওয়ার বেসেল। প্রিন্স অফ ইয়ান আর হচ্ছে টাওয়ার বেসেল, এই 2টা বই অর্থনীতির উপরে, ব্যাংকিং এর উপরে। এই 2টা বইয়ের শুধু পিডিএফ কপির দাম হচ্ছে $20 করে, $30 করে। কিন্তু আপনার সন্তানকে, আপনার সন্তান, আজকে একটা পোস্ট দিয়েছি যে আপনার সন্তানকে এআই এর উপরে প্রশিক্ষণ দিন, দক্ষতা করে দেবেন 2-3 বছর। যারা বাবা ইয়াবা খাও তাদের বলি, বাপ মায়ের কাছে টাকা চুরি করো, এআইটা শিখে নাও, এআইয়ের উপরে দক্ষতা অর্জন করো, তোমার ওই ইয়াবার নেশাও ছেড়ে যাবে, কাজের মধ্যে থাকবা। অভিভাবকদের বলবো, আমি অনেকটা মানে কিছু সোশ্যাল কাজও করতে হয়, শুধুমাত্র যে টাকা দিয়ে করা যায় তা না। আমার এই কথায় যদি 100 জন তরুণ, বাংলাদেশের 64টা জেলা, আজকে থেকে 64 জন যদি যুক্ত হয়, 560টি মডেল মসজিদ হয়েছে না, ধরেন 600 জেলা, 600 উপজেলা, 600 জন যদি এই কাজে নামে, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, সে রিটায়ার্ড হওয়ার 25 বছরের আগে তো রিটায়ার্ড হবেন না, আপনি 3 থেকে 5 বছরে তার চেয়ে বেশি ইনকাম করবেন। রিটায়ার্ড হওয়ার যে টাকা তার চেয়ে বেশি পাবেন 3 থেকে 5 বছরে, শুধু এআই এর উপর। আপনার সন্তানদেরকে যেভাবে সকালে ঘুমের থেকে 7টাতে তুলে, বাচ্চাদের এই যে 7 বছর 5 বছর, মানে 5 বছরের বাচ্চারা ঘুমের তুলে যেভাবে পড়ান, একটু এআই সম্পর্কে তাকে 3 বছর শেখানো। আপনার মনে করেন ছেলের বয়স 12 বছর, তারা এখন এআই সম্পর্কে ধারণাটা দিয়ে দেন, দেখবেন 18 বছর হইতে হইতে বা 15 বছর হইতে হইতে সে এত আয় করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সে আয় করতে পারবেন, আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে সে আয় করতে পারবেন না। আর চাকরি যদি ঘুষ না খান, কয় টাকা বেতন ভাই? না খায় মারা যাবেন। সরকারি চাকরির দরকার নাই, প্রাইভেট চাকরি, কোনো চাকরি করার আপনার দরকার নেই, সে নিজেই চাকরি দিতে পারবে, এরকম একটা কথা। কমপক্ষে তার 2টা সহকারী লাগবে। 2টা সহকারী বেতন বাংলাদেশের প্রেক্ষাপটে 30-60 হাজার টাকা দিবে সে নিজেই, সর্বনিম্ন। তাহলে সে আয় করবে কত? মিনিমাম 2 লক্ষ টাকা আপনি পাবেন। এখন লিগেলি আপনি 2 লক্ষ টাকা আয় করতে পারবেন, এটা হলো মিনিমাম আয় ধরে দিলাম। এআই এর উপর আপনি যে সেক্টরে যান, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে মনে করেন আপনি চাকরি করেন, এআই এর উপর প্রতিদিন সময় ব্যয় করেন। জি ধন্যবাদ। অন্য প্রসঙ্গে যাই, যেটা বলতেছিলাম, জুয়া। আপনি দেখেন কয়দিন আগে চাইনিজ ব্যক্তিদের অ্যারেস্ট করা হলো, 11 থেকে, কোথাও 11 জন, কোথাও 15 জন দেখলাম। চাইনিজেরা কি করতেছে? বাংলাদেশে যে জুয়ার সিন্ডিকেট, এগুলো সকল যন্ত্রপাতি, আপনার মনে আছে ক্যাসিনো, ওই যে সাইদ কমিশনার মতিঝিলের, তাকে নিয়ে কি দৌড়াদৌড়ি হলো এই ক্যাসিনো নিয়ে। এটা একটা অনেক বৃহৎ আকারের ছিল, এবং সেটা নির্দিষ্ট জায়গা। আপনি কি জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে যত অনলাইন জুয়া চলে, সবগুলো না হলেও অধিকাংশ 80%, 90% এগুলোতে চাইনিজেরা জড়িত। মানে বাংলাদেশ থেকে প্রথমে ফেন্সিডিল, তারপরে ইয়াবা, তারপরে জুয়াতে আনলো, ক্রিকেট জুয়াতে তো আনলোই, ক্রিকেট জুয়াতে আনার পরে এখন কি আনলো? সরাসরি আরো জুয়া, শুধু ক্রিকেট জুয়া না, আরো বিভিন্ন রকম জুয়া আছে। আমি এগুলো বললাম না এই কারণে শব্দগুলো উচ্চারণ করতেছি না, যে তরুণেরা সেটা আসক্ত হয়ে যেতে পারে। সেই নামগুলো বলতেছি না, তারা সার্চ করে এখানে চলে যেতে পারে, তাই বললাম না। আমি অবাক হয়ে গেলাম, বাংলাদেশে এই মুহূর্তে 100 জন ব্যক্তি সারা বাংলাদেশ এটা নিয়ন্ত্রণ করতেছে। হরেক রকম জোয়ার ব্যবস্থা আছে। এগুলো যন্ত্রপাতি, টেকনিক্যাল সাপোর্ট, আইটি সাপোর্ট কে দিচ্ছে জানেন? চাইনিজেরা। ভাবতে পারেন, যেই দেশে মানুষের আয় নাই, রোজগার নাই, তারা একই সাথে ড্রাগ, একই সাথে জুয়াতে পড়লে ওই দেশটা কি থাকবে? কিছু থাকবে? ধ্বংস হয়ে যাবে জাতি।
এই তো গেল জুয়া। পাশাপাশি চাইনিজেরা কি করা শুরু করলো, বিয়ে করা শুরু করছে ইদানিং। আমি যখন উত্তরায় থাকতাম, আমার সাথে একজন বরিশালের পরিবার, যারা বরিশালের বাসিন্দা জেলার, আমার 3 তলা নিচে থাকতো, তারা আমার সাথে পরিচয় হয়েছিল। তার স্ত্রীকে চাইনিজের কাছে বিয়ে দিয়েছে। তো এটা নিয়ে নাকি অনেকেই আলোচনা করতো, সমালোচনা করতো। আমার কাছে এসেছিল, আমি তাকে পজিটিভ রেজাল্ট দিয়েছিলাম যে না, ভালো করেছেন, খারাপ কি। বরিশাল আমাদের সাথে কিছুদিন পরে তার বাচ্চা হলো, একটা বাচ্চা হয়েছে। চাইনিজ বাংলাদেশে বিয়ে করেছে, এটা আমি ভালো দৃষ্টিতে নিয়েছিলাম। কিন্তু আমার কোথায় যেন মনে হয় এই চাইনিজরা যে বাংলাদেশে বিয়ে করতেছে, এটার কোনো হিডেন এজেন্ডা রয়েছে। ইদানিং খুব ঘন ঘন চাইনিজদের দেখতেছি আমরা বিয়ে করা শুরু করছে বাংলাদেশে। অনেকেই বলে সেখানে বিয়ে করতে খরচ বেশি, কথাটা সত্য নয় সম্পূর্ণরূপে। চাইনিজে কেউ কোনো ছেলে মেয়ে যদি প্রেম করে, সাথে সাথেই তারা বিয়ে করে। তারা তো চাইনিজরা তারা বিয়ে করে না, তারা লিভ টুগেদার। আপনারা কি জানেন যে ইউরোপের চেয়ে বেশি লিভ টুগেদার চাইনাতে? অনেকে হয়তো এটা জানে না। ইউরোপে যদি শতকরা 50 জন লিভ টুগেদার করে থাকে, তাহলে চাইনাতে 80 জন লিভ টুগেদার করে। লিভ টুগেদার বুঝতে পারছেন তো? লিভ টুগেদার হলো বিয়ে না করে একসাথে থাকা, এবং সেটা তারা ইকুইভ্যালেন্ট, মানে ওই যে যেমন মাদ্রাসার সমান, ফাজেল সমান গ্রাজুয়েশন, টাইটেল সমান, ওইরকম আর কি। ওই লিভ টুগেদার মানে বিয়ে। তারা শুধু এন্ট্রি করে, পরিবারকে জানায়, থানাতে এন্ট্রি করে রাখে যে এটি তাদের বিয়ে। লিভ টুগেদার। তারা চাইনিজরা বিয়ে ভুলেই গেছে, বিয়ে শব্দটা। এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনি বিশ্বাস না হয় চাইনিজ আপনারা বন্ধু থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর চাইনিজরা বিয়ে করলে তরুণ যারা, তারা সাথে সাথে একটা হ্যান্ডসাম লোন পায়, দুইজনেই পায়। তো তাহলে কেন তারা বাংলাদেশে বিয়ে করতে? আর মেয়ে নাই, এটা কথা তো সত্য নয়। এই কথা তো সত্য নয়, যার যার স্ট্যাটাস অনুযায়ী। আর বাংলাদেশিদের হঠাৎ করে বিয়ে করা শুরু করলো কেন? একটা রহস্য হয়তো এখন আমরা জানি না, এটা হয়তো 10 বছর 20 বছর পরে আমরা জানতে পারবো যে আসল ঘটনা কি। হঠাৎ করে চাইনিজরা বাংলাদেশে এসে বিয়ে করা শুরু করলো। যেমন আরবরা হায়দ্রাবাদে গিয়ে বিয়ে করে। এই যে মুসলমান একজন আছে না, বিরাট মুসলমানের নেতা, মুসলমানের মসিহা সেজে গেছে, কি আসাদুদ্দিন ওয়াইসি, ওর ভাই আকবরউদ্দিন ওয়াইসি। 15 মিনিটে পুলিশ সরাই দিলে নাকি মুসলমানেরা, তারা নাকি পুরো ভারতের হিন্দুদের ধ্বংস করে ফেলবে। তারা কিন্তু ওই হায়দ্রাবাদের 13 বছরে 12 বছরের মেয়েদের বিয়ে করে নিয়ে যায়। সবচেয়ে বেশি নারী অল্প বয়সে বিয়ে করে নিয়ে যায় আরবরা। তাও সেই বিয়ে না নিয়ে যায়, ওইখানে নিয়ে যাবে তা না, আবার এগুলো ফেরত দেয়। সেটাই তারা ঠেকাইতে পারে না। ওইখানে চলে আরবদের, কিন্তু বাংলাদেশে আরবরা আসে না। কিন্তু বাংলাদেশে চাইনিজরা কেন হঠাৎ করে বিয়ে করা শুরু করে? খেয়াল বলে দেখেন, একই সাথে চাইনিজরা বিয়ে করা শুরু করছে, একই সাথে চাইনিজরা বাংলাদেশে তারা বিয়ে করা শুরু করছে। জুয়া এবং বিয়ে, দাল মে কুছ তো কালা হয়। কিন্তু তার মানে এই না যে তারা স্বাভাবিকভাবে এটা করে। এদের জন্য কেউ না কেউ তো সাপোর্ট দিতেছে, কেউ না কেউ তো এদের মাস্টার প্ল্যান দিয়েছে। আর চাইনাতে তো আইন করা, চাইনাতে আপনি বেআইনি কোনো কাজই করতে পারবেন না। একটা চাইনিজ রাস্তা ভুল করে পার হইতে পারবে না, জেব্রা ক্রসিং পার হইতে পারবে না। তাহলে তারা মানে জেব্রা ক্রসিং ছাড়া যেতে পারবে না। তাহলে এইখানে এত বড় অপরাধ তারা কেন করতেছে? অনেক টাকার আশায়, অনেক টাকার নেশায়। এই নেশাগুলো কে দিল ধরে? বাংলাদেশিরা। চাইনিজরা বুদ্ধি দিয়েছে, বাংলাদেশে কিছু অসৎ মানুষ, চাইনিজের কিছু অসৎ মানুষ মিলে এটা করতেছে। এতে কি হচ্ছে? চাইনাদের ব্যাপারে বিশ্বে একটা নেতিবাচক ধারণা আসবে, আর বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। একই সাথে কিন্তু আর যদি চায়নার এই বিয়ে করা এবং জুয়াতে বাংলাদেশকে ড্রাগের মতো এদের সাথে সংযুক্ত করা, এটা যদি একটা পরিকল্পনার অংশ হয়, সেটা তো আলাদা বিষয়। এটা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। যে কোনো মানুষ, যে কোনো দেশে, যে কোনো ধরনের মানুষ বিয়ে করে। আমি চাইনিজ বাংলাদেশে বিয়ে করতে পারে, বাংলাদেশ চায়নাতে বিয়ে করতে পারে, জাপানে করতে পারে, আমি করতেই পারে, তারাও এসে করতে পারে। কিন্তু হঠাৎ করে চাইনিজদের বাংলাদেশে বিয়ে করাটা বেড়ে গেছে, এটা একটু সন্দেহজনক আমার ধারণা। আরো তো দেশ আছে সেখানে বিয়ে করে, ভারতেও তো যায় না বিয়ে করা। তো চাইনিজ পৃথিবীর যে কোনো দেশে বিয়ে করতে পারে, তার তো ভেটো দিবে না। অবশ্য আরবে পারবে না, তারা আরবে গেলে আরবে তো পারবেই না, সেটা আলাদা বিষয়। বাংলাদেশে হঠাৎ করে তারা বিয়ে করা শুরু করলো, এটা গবেষণা করতে হবে। এটা বাংলাদেশের যারা ক্রাইম রিপোর্টার, তাদেরকে গবেষণা করতে হবে। এই দেশে আরো আমাদের গোয়েন্দা সংস্থা, তাদেরকে ভাবতে হবে। এই দেশ নিয়ে যারা ভাবেন, কলাম লেখেন, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। তারপরে রইল বাকি কি? রাজনীতিতে এদের ইনফ্লুয়েন্স ভিন্ন ভিন্ন রকম আমরা দেখতেছি। সর্বশেষ আপনারা একটা ঘটনা জানেন যে কানাডা থেকে ফিরে আসতেছিল বাংলাদেশি, তাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়েছে। মানে এই দেশের যখন আই হ্যাভ এ প্ল্যান নিয়ে আসলো, 145 জন বাংলাদেশি পাসপোর্টধারী বাংলাদেশ বিমানের যারা ছিল, এদেরকে কোনো দেশ জায়গা দেয় নাই, ল্যান্ড করতে দেয় নাই, জরুরি অবতরণ করতে দেয়নি। ইতালি কোনো রকম পরে রাজি হয়েছিল,
দিতে, কিন্তু সেখানে 145 জন বাংলাদেশিকে যারা সবুজ পাসপোর্টধারী তাদেরকে অনেকটা কয়েদখানার মতো থাকতে হয়েছে ট্রানজিট পয়েন্টের ভিতরে, এমনকি হোটেল তাদের কপালে জোটে নাই, ট্রানজিট ভিসা মিলে নাই। তার মানে আমাদের দেশের পাসপোর্টের কি ক্ষতি, আমাদের দেশের কি পরিণতি, এই দেশটা সম্পর্কে মানুষ কি ধারণা রাখে? আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ সাংবাদিকেরা গিয়েছিল, অনেকগুলো জায়গায় যাইলাম চেয়েছে, গেছে খেলা দেখতে যাইলাম চেয়েছে। এখন বুঝতে পারছেন তো কেন বাংলাদেশিদের ভিসা দেয় না সাংবাদিকদের? তার সেখানে গিয়ে যাইলাম চেয়েছে। এজাইলাম সৌদি আরবে যায় চায় না, পাকিস্তান চায় না, আফগানিস্তান চায় না, ইউরোপে যেতে চায়। কিন্তু বাংলাদেশে কিন্তু তারা ওই দেশে গিয়ে আবার দেখবেন আর শরিয়া আইন কায়েম করতে চাইবে, কিন্তু শরিয়া আইনের দেশে আর যাবে না একটাও। এই যে বাংলাদেশের মুসলমানেরা বিদেশে গিয়ে শরিয়া আইন কায়েম করতে চাইবে, কিন্তু শরিয়া আইনের দেশে যাবে না, ওইখানে গিয়ে তারা অ্যাজাইলাম চাবে না। নিজের দেশটাকে তো ধ্বংস করেছেই, সভ্য দেশে গিয়ে সভ্য দেশটাকে ধ্বংস করতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। 145 জন বাংলাদেশি সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন করতে হবে, এই ব্যাপারে দেখবেন কারো কোনো কথা নেই। এটা টোটালি সরকারের ব্যর্থতা। নাকি এটাও ভারত আর শেখ হাসিনার দোষ দিবেন যে এর জন্য শেখ হাসিনা দেয়, এর জন্য ভারত দেয়? অবশ্য বাংলাদেশে একটা সুবিধা আছে, ঘটনা যাই ঘটুক, আপনার যদি বদবায়ুতে গন্ধ হয়, বদবায়ু নির্গত হওয়ার পর গন্ধ হয়, বলবেন ভারত দেয়, কোনো সমস্যা নেই। বলবেন কিভাবে ভারত দেয়? পেঁয়াজ খাইছেন ভারতে, তাই গন্ধ বেশি। আর আপনাদের আর একটা খবর দিই, আপনারা ইতিমধ্যে কি জানেন বাংলাদেশে যে ভুট্টা ঢুকেছে, এই ভুট্টার সার হিসেবে আমেরিকান ভুট্টা, সেই ভুট্টার সার কি জানেন? শুয়োরের গোবর। শুয়োরের গোবর যে খেতে দিয়েছে, সেই সার থেকে হওয়া ভুট্টা বাংলাদেশে ঢুকেছে, তাও আবার বেশি দামে। বাংলাদেশে কি ভুট্টার অভাব? আমাদের সরিষা বাড়িতে চরের মধ্যে যান না, ভুট্টা কত? আপনি বেশি দামে ভুট্টা আনতেছেন আমেরিকা থেকে, এটা জনগণের সাথে নাকি? শুয়োরের সার দিয়ে বানানো ভুট্টা বাংলাদেশে এসেছে, এটা জনগণের সাথে বেশি দামে কিনেছে। মানে অদ্ভুত ব্যাপার। এটা যদি ভারত থেকে আনতো তাইলে দেখতেন তখন মিছিল মিটিং কাকে বলে, মিছিল কাকে বলে। ভারত যদি অর্ধেক দামে দিত তাও বলতো যে নিশ্চয়ই সন্দেহজনক, এটা বলতো। কিন্তু আমেরিকা থেকে বেশি দামে আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে এই যে বাংলাদেশের ড্রাগ, বিয়ে, জুয়া, এগুলো কিন্তু বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং নিঃসন্দেহে কোনো জাতিকে ধ্বংস করতে হলে, যুব সমাজকে ধ্বংস করতে হলে শুধু ড্রাগ দিলেই যথেষ্ট। তার উপরে জুয়াতে আসক্তি করে দিয়েছে বাংলাদেশে, তার উপর মৌলবাদ, ইসলামী মৌলবাদ তো স্প্রেড করাই হয়েছে। অর্থাৎ একটা জাতি ড্রাগ, জুয়া এবং ইসলামী মৌলবাদে আকৃষ্ট, তার ভিতরে ডুবে গেছে, তাহলে এই দেশের ভবিষ্যৎ কি একবার ভেবে দেখেছেন? ভয়াবহ। কিছু কমেন্ট নেই, নিয়ে শেষ করি। Thank you very much. Thank you very much. Thank you. ভারতের এই যে এক বাঙ্গু চলে এসেছে, এক বাঙ্গু চলে এসেছে, বাঙ্গু চলে এসেছে। লিখেছেন ভাই জামাতি পরিণামে একটা বিক্রি করে জানা দিব। জি ধন্যবাদ আপনাকে। ওমান থেকে শুরু করুন ওয়াজ তাফসীর করা। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ এখন একটু ভালো আছি। জি
জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। একজন লিখেছেন যে চাইনিজরা হিউম্যান অর্গান বিজনেসের জন্য গরিব মেয়েদের বিয়ে নাটক করে, এমনকি নেশা, জুয়ার ফলে হতাশাগ্রস্ত লোকদের থেকে অর্গান কালেক্ট করা মূলত। হ্যাঁ, হতে পারে, হয়তোবা বহুবিধ কারণ থাকতে পারে। নতুন কোন এরা তো ষড়যন্ত্রকারী, নতুন ষড়যন্ত্র করবে কেন? এদের কাজই তো ষড়যন্ত্র করা। এই যে ফ্রড মাজাহার এবং তার বউ ফরিদা আক্তার। ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন, ফরিদ ভাই, আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের কাছে জীবনটা এখন খুবই দুঃসহ। শুধু আপনাদের নয়, যারা মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির এবং মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সবার জীবন দুর্বিষহ। পাশাপাশি এই দেশের সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ হয়ে গেছে। কারণ এই দেশে এই মুহূর্তে ব্যবসা নাই, হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে, কারখানা বন্ধ, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ভালো না। সবাই এখন, এমনকি যারা বিএনপি করে তারা অনেকেই ভালো নেই, জামাত করে তারাও ভালো নেই, চাপার জোরে ভালো আছে আর কি। শেখ হাসিনা আসলে আমাদের কি হবে প্লিজ জানাবেন। বলেন দাদা, আপনি বুঝি নাই আপনার কথা। আমি, শেখ হাসিনা আসলে দেশের জন্য ভালো হবে। একজন লিখেছেন যে ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ধ্বংস করে দিচ্ছে, ধর্ম ব্যবসায়ীদের দেশে আইন শাসন তার জন্য নিরাপত্তা।